হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই ফিমেল লিড শিয়াওকে দেখতে পাই। সে একজন ফুড ডেলিভারি গার্ল। সে তাড়াহুড়ো করে ফুড ডেলিভারি দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি দামি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। এতে গাড়িটির গায়ে আঁচড় পড়ে যায়। তখন সেখানে থাকা কয়েকজন মেয়ে বলতে থাকে, এই গরিব মেয়েটি কি করলো? সে শহরের সব থেকে ধনী ব্যক্তি গুটিং এর গাড়িতে ধাক্কা মেরেছে। এবার তো গুটিং তাকে ছাড়বে না। এ কথা শুনে শিয়াও অনেক চিন্তায় পড়ে যায়। তখনই সে অভিনয় করতে শুরু করে আর বলে, আমার কিছু হলে আমার ক্ষুধার্ত শিশুটির কি হবে? আমি এত কষ্ট করে ফুড ডেলিভারি করি, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। ঠিক তখনই গুটিং গাড়ির জানালা খুলে বাইরের দিকে তাকায়। শিয়াও তার চোখ দুটো দেখে মনে মনে ভাবতে থাকে, ইনি কি শহরের সব থেকে ধনী ব্যক্তি? তাকে আমার এত চেনা চেনা কেন লাগছে? গুটিং তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, বাইরে কি হচ্ছে? অ্যাসিস্ট্যান্ট বলে, মেয়েটি রেড লাইন অমান্য করে গাড়িতে ধাক্কা মেরেছে আর এখন অসহায় হওয়ার নাটক করছে। গুটিং তখন শিয়াওয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তাকে এত চেনা চেনা লাগছে কেন? তবে তাদের ইম্পর্টেন্ট মিটিং থাকায় সে বলে, এসব ফালতু বিষয়ের থেকে আমাদের বিজনেস আগে, এখান থেকে চলো। এই বলে তারা চলে যায়। তারা চলে যেতেই শিয়াও স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যাক বেঁচে গেলাম, আমি ওদের বোকা বানাতে পেরেছি। ঠিক তখনই তার ফোনে কল আসে। তাকে বলা হয়, এখনই ডেলিভারি পৌঁছে দিতে না পারলে আমরা অর্ডারটি ক্যান্সেল করে দেব। এটা শুনেই শিয়াও তাড়াতাড়ি ডেলিভারি দিতে বেরিয়ে যায়। এদিকে অফিসের উচ্চপদস্থ কর্মচারীরা গুটিংকে নিয়ে গসিপ করছিল। একজন বলছিল, তুমি কি জানো, গুটিং এর বিয়ের জন্য অ্যাসিস্ট্যান্ট মেয়ে খুঁজছে। আমরা কি একটু চেষ্টা করে দেখতে পারি না? ঠিক তখনই সেখানে গুটিং এর এন্ট্রি হয়। গুটিং ওই মেয়েগুলোর দিকে তাকিয়েও দেখে না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, ছাড়, এই মেয়েগুলো অনেক উচ্চবিত্ত পরিবারের, আপনি কি একবার তাদের দেখবেন না? গুটিং বলে, তুমি কি বুঝতে পারছো না, নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে। ঠিক তখনই সেখানে শিয়াও এসে চিৎকার করে বলতে থাকে, এই যে মিল্ক টি চলে এসেছে, এটা কে অর্ডার করেছিল? তাকে দেখে অ্যাসিস্ট্যান্ট তো অবাক হয়ে যায়। সে বলে, তুমি এখানে? এই ডেলিভারি গার্লকে কে ঢুকতে দিল? এখনই এখান থেকে বের করে দাও। সেও বলে, আমি শুধু ডেলিভারি গার্ল নই, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। পথে অর্ডারটি পেয়েছিলাম তাই নিয়ে এসেছি। বডিগার্ডরা তখন তাকে বের করে দিতে যাচ্ছিল। তখন সে ভুল করে গুটিংয়ের গায়ে পানি ফেলে দেয়। এতে সে খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি তার কাপড় পরিষ্কার করতে থাকে। কিন্তু পরিষ্কার করতে গিয়ে ভুলবশত গুটিংয়ের শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করে ফেলে। গুটিং তখনই তাকে থামিয়ে দিয়ে বলে, যথেষ্ট হয়েছে। সবাই বলতে থাকে, আজ এই মেয়েটার অবস্থা যে কি হবে কে জানে। অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে, তোমার সঙ্গে দেখা হওয়াটাই কাল ছিল, তাই তো আজ বসের দিনটা এতটা খারাপ যাচ্ছে। সেও তখন গুটিংয়ের পা ধরে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমি ইচ্ছে করে এসব করিনি, আমি আপনার কাপড় পরিষ্কার করে দেব, প্লিজ আমাকে ইন্টারভিউ থেকে বের করে দেবেন না। তার এইসব আচরণ দেখে গুটিং মনে মনে ভাবে, সকালে একবার সে নাটক করলো, আর এখন আবার চাকরি পাওয়ার জন্য আমার পা পর্যন্ত ধরছে। নিশ্চয়ই সে অনেক গরিব আর তাকে যা বলবো সে তাই করবে। গুটিং তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, এই মেয়েটাকে হায়ার করো। এই বলে সে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন শিয়াওকে বলে, তোমাকে হায়ার করা হয়েছে। এটা শুনে শিয়াও খুশি হয়ে বলে, তার মানে আমাকে আর বের করে দেওয়া হবে না? অ্যাসিস্ট্যান্ট বলে, না, তুমি এখন থেকে গুটিং এর ওয়াইফ হবে। 24 ঘন্টা তোমার ফোন চালু রাখবে, যখনই দরকার হবে তোমাকে ফোন করব। শিয়াও বলে, ঠিক আছে। এর পরের দিন শিয়াও ফুড ডেলিভারি দিতে যাচ্ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে বলে, মিস্টার গুটিং এর তোমাকে প্রয়োজন, এখনই অফিসে চলে এসো। কিন্তু শিয়াও বলে, আমি তো ডেলিভারি দিতে যাচ্ছি। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে 10,000 ইউয়ান অফার করে। এটা শোনা মাত্রই শিয়াও তাড়াতাড়ি অফিসে চলে আসে। আর অ্যাসিস্ট্যান্ট বলে, কি বলেছিলাম মনে আছে তো? যদি এই কাজটা করতে পারো তাহলে এই টাকাগুলো তোমার হয়ে যাবে। টাকা দেখে শিয়াও খুব খুশি হয়ে যায় এবং তার কোটটা খুলে দিয়ে অভিনয় করার জন্য চলে যায়। এদিকে মিস জি নামের একটা মেয়ে গুটিং এর কাছাকাছি আসার ট্রাই করছিল। গুটিং বলে, আমার থেকে দূরে থাকো, আমি বিবাহিত। এটা শুনে মিস জি বলে, তোমার জীবনে আমি ছাড়া অন্য মেয়ে আছে এটা আমি বিশ্বাস করি না। ঠিক তখনই সেখানে হাজির হয় শিয়াও। সে এসে মির্জিকে সরিয়ে দেয় আর বলে, দূরে থাকো, আমার হাজবেন্ডের কাছে আসবে না। এটা শুনে মির্জি অবাক হয়ে বলে,
গুটিং, তুমি কবে বিয়ে করেছো আর এটা আমি কিভাবে জানতে পারলাম না? সেও বলে, মনে হচ্ছে তুমি তার খুব কাছের বন্ধু নও, এজন্যই গুটিং এই ইম্পর্টেন্ট বিষয়টা তোমাকে বলেনি। মিজি তখন বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। সেও বলে, আমার তো মনে হচ্ছে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। সে তখনই অ্যাসিস্ট্যান্টকে ডেকে তাকে বাইরে বের করে দিতে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, মির্জি প্লিজ বাইরে আসুন। এটা শুনে মির্জি বলে, গুটিং, সে আমাকে হেনস্থা করছে, তুমি কেন তাকে কিছু বলছো না? কিন্তু গুটিং কিছুই বলে না। আর মির্জি অবশেষে চলে যেতে বাধ্য হয়। মির্জি চলে যাওয়ার পরও শিয়াও গুটিং এর হাত ধরেছিল। গুটিং তার হাতের দিকে তাকাতেই শিয়াও হাতটি ছেড়ে দেয়। এরপর গুটিং তাকে একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট দেয়, যেখানে লেখা ছিল কন্ট্রাক্ট ম্যারেজের পর কেউ কারো বিষয়ে ইন্টারফেয়ার করতে পারবে না। আর গুটিং যখন বলবে তাকে তার সাথে তার ফ্যামিলিতে যেতে হবে, আর এসবের জন্য তাকে মাসে $5 লাখ বেতন দেওয়া হবে। টাকার অঙ্কটা দেখেই শিয়াও রাজি হয়ে যায় এবং তাড়াতাড়ি কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। গুটিং এটা দেখে অবাক হয়ে যায়। তো এরপর তারা অফিসের বাইরে আসে। শিয়াও বলে, বস, এখন আমরা কোথায় যাচ্ছি? গুটিং বলে, লোকজনের সামনে আমাকে হাবি বলে ডাকবে। শিয়াও বলে, ঠিক আছে হাবি। তখন অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটা গাড়ির চাবি দেয়, যা দেখে শিয়াও খুশি হয়ে বলে, বস, এটা কি আমার জন্য? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, কিন্তু এর জন্য তোমার বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। এটা শুনে সেও তখনই তার হেলমেটটা নিয়ে নেয় আর বলে, তাহলে আমার এই গাড়িটা চাই না। তো সে চলে যেতেই গুটিং মনে মনে বলে, গাড়ির জন্য নয়, বরং আমাকে যতবার বস বলে ডাকবে ততবারই তোমার বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বস, মেয়েটা তো অনেক ভালো, আপনি তাকে সত্যি সত্যিই বিয়ে করছেন না কেন? গুটিং বলে, চুপ থাকো, আমার ছোটবেলার ভালোবাসার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। তখন আমাদের অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোটবেলায় একটি লোক তাদেরকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। তখন গুটিং এর ফ্রেন্ড তাকে নিয়ে এক স্থানে লুকিয়ে পড়ে এবং তার জীবন বাঁচায়। এর পরের সিনে একদল গুন্ডা এসে শিয়াওয়ের ফ্যামিলিকে হেনস্থা করছিল। তারা বলছিল, হয় টাকা দাও, না হলে তোমার এই সুন্দরী মেয়েটাকে দাও। তারা শিয়াওয়ের ছোট বোনকে স্পর্শ করার আগেই শিয়াও সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে তাদের টাকা ফিরিয়ে দিয়ে উচিত শিক্ষা দেয়। এদিকে অ্যাসিস্ট্যান্ট যখন জানতে পারে সেও বিপদে আছে, তখন সে তাকে বাঁচানোর জন্য ছুটে আসে এবং দেখতে পায় শিয়াওই তো উল্টো গুন্ডাদের মেরে শুয়ে রেখেছে। এতে তারা অবাক হয়ে যায় আর বলে, তুমি কি আমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত? শিয়াও বলে, হ্যাঁ। এটা শুনে তার মা তার কাছে ছুটে এসে বলে, তুমি কোথায় যাচ্ছ? শিয়াও বলে, তুমি চিন্তা করো না, আমি অনেক ভালো বেতনের একটা চাকরি পেয়েছি, আর কাজের জন্য আমাকে সেখানে যেতে হবে। তার মা বলে, তোমাকে বাড়ি ছেড়ে কেন যেতে হবে? আমাদের জন্যই তোমাকে এত কষ্ট করতে হচ্ছে। সেও বলে, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে সে অ্যাসিস্ট্যান্টের সাথে চলে যায়। ওদিকে মির্জি গুটিংয়ের মাকে বলছিল, গুটিংয়ের সামনে একটা মেয়ে আমাকে অপমান করেছে, কিন্তু সে তাকে কিছুই বলেনি। তার মা বলে, তুমি চিন্তা করো না, সে ঠিকই তোমাকে পছন্দ করে, কারণ তোমার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। তখনই গুটিং শিয়াওকে নিয়ে সেখানে হাজির হয়। তাদেরকে দেখে মির্জি অবাক হয়ে যায়। সে বলে, আমি তোমার ফিয়ন্সি, তাহলে তুমি এই বাজে মেয়েটাকে কিভাবে তোমার বাড়িতে আনতে পারো? শিয়া তখন বলে, আমি কোনো বাজে মেয়ে নই, আমি তার ওয়াইফ। এই বলে তারা তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখায়, যেটা দেখে গুটিং এর মা খুব খুশি হয়ে যায়। সে তো শিয়াওকে অনেক আদর করতে থাকে। মির্জি তখন বলে, আন্টি, আপনি এটা কি করছেন? এই বাড়ির পুত্রবধূ তো আমার হওয়ার কথা ছিল। কিন্তু গুটিং এর মা তাকে সরিয়ে দেয় এবং শিয়াওকে ধরে বলতে থাকে, আমি এতদিন এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে গু ফ্যামিলিতে উত্তরাধিকার আসার সুযোগ হয়েছে। এসব দেখে মির্জি অনেক রেগে যায় আর মনে মনে শিয়াওকে বলে, তুমি একটা ডাইনি, তুমি আমার গুটিংকে কেড়ে নিয়েছো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রাতে শিয়াও গুটিংকে বলে, আমি কি গেস্ট রুমে ঘুমাতে পারি, কারণ ফ্লোরটা অনেক শক্ত? গুটিং বলে, না। শিয়াও বলে, তাহলে আমাকে বেডে ঘুমাতে দিন। গুটিং এবারও বলে, না। তখন সে বাইরে কিছু শব্দ শুনতে পায় এবং বুঝতে পারে তার মা বাইরে থেকে তাদের ফলো করছে। সে তখন শিয়াওকে তাড়াতাড়ি তার কাছে আসতে বলে। সেও বলে, আমি কেন আপনার কাছে আসব? গুটিং বলে, আমাদের অভিনয় করতে হবে। এটা শোনা মাত্রই সেও তার কাছে চলে আসে। গুটিং বলে, শব্দ করো। সেও বলে, কি ধরনের শব্দ? গুটিং বলে, রাতে হাজব্যান্ড ওয়াইফরা যেমন শব্দ করে ওই রকম। সেও তখন তাদের খাটটা দোলাতে থাকে।
এটা শুনে গুটিং এর মা অনেক খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তখন তো গুটিং হাঁপ ছেড়ে বাঁচে এবং শিয়াওকে জিজ্ঞেস করে, তুমি এত ভালো অ্যাক্টিং কোথা থেকে শিখলে? শিয়াও বলে, এটা আমাকে আমার মাস্টার শিখিয়েছিল। কিন্তু এত ভালো অভিনয় করার জন্য কি আমি এক্সট্রা কোনো টাকা পাবো? গুটিং এটা শুনে বিরক্ত হয়ে যায় আর বলে, টাকা ছাড়া কি তোমার মাথায় আর কোনো চিন্তা নেই? শিয়াও বলে, হ্যাঁ আছে তো, এখন স্বর্ণের দাম অনেক বেড়েছে। আপনি চাইলে টাকার বদলে আমাকে স্বর্ণও দিতে পারেন। এটা শুনে গুডিং অন্যদিকে ফিরে শুয়ে পড়ে এবং তাকে বাজে কথা বলতে নিষেধ করে। তো সকালের দিকে গুডিং একটা স্বপ্ন দেখে যে সে ছোটবেলায় অনেক ভয় পেয়ে বসেছিল। তখন তার ছোটবেলার বান্ধবী এসে তাকে বাঁচায় এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ভয় পেও না, শীঘ্রই আমাদের বাবা মা আমাদেরকে নিতে আসবে। এরপর তার ঘুমটা হঠাৎ ভেঙে যায় এবং সে দেখতে পায় সেও তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সে নিজেকে বারবার ছাড়িয়ে নিতে চাইলেও পারছিল না। এমন করতে করতে শিয়াওয়েরও ঘুম ভেঙে যায়। তখন সে নিজেকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। সে ভাবে, এটা আমি কি করলাম? আমি আমার বসের বুকের উপর হাত দিয়েছি এবং তার গায়ে পা দিয়ে জড়িয়ে ধরেছি। এখন তো মনে হয় সে আমার বেতন কেটে নেবে। সে তখন গুটিং এর কাছে ক্ষমা চাইতে থাকে। গুটিং বলে, নেক্সট টাইম আর এমন করবে না। সেও তখন বলে ওকে। এরপর সে শাওয়ার নিতে চলে যায়। তো শাওয়ার থেকে এসে সে একটা বিচ্ছু দেখে অনেক ভয় পেয়ে যায়। গুটিং তখন তাকে বাঁচাতে গিয়ে তার ড্রেসটা খুলে ফেলে এবং তাদের ভেতর অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। এতে দুজনই অকওয়ার্ড হয়ে চিৎকার করতে থাকে আর সেও তো গুটিংকে একটা ঘুষি মেরে দেয়। এরপর তারা দুজন চুপচাপ এক স্থানে বসেছিল। সেও বলে, আমি একটা নিষ্পাপ মেয়ে আর তুমি কি না আমার সবকিছু দেখে ফেললে। এটা আমার ফার্স্ট কিস ছিল। গুটিং বলে, আমারও একটা ভুল হয়ে গেছে, তাই বলে কি তুমি আমাকে এভাবে মারবে? সে বলে, তুমি আমার সবকিছু দেখে ফেলেছো, এর জন্য আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। গুটিংয়ে তো অবাক হয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল মেয়েটা খুবই লোভী। সে বলে, তুমি কত টাকা চাও? সেও তখন 3টা আঙুল দেখায়। গুটিং তখন তাকে 3 মিলিয়ন দিয়ে দেয়। কিন্তু সেও বলে, তুমি আমার সবকিছু দেখে ফেলেছো আর আমি তোমাকে মেরেছি, তাই আমাদের হিসাব সমান সমান। এই বলে সে চলে যায়। এর পরের সিনে গুটিং আর শিয়াও একটা পার্টিতে আসে। সেখানে সবাই শিয়াওকে দেখে অনেক প্রশংসা করছিল যে মিস্টার গুটিং এর ওয়াইফ সত্যি অনেক সুন্দরী। সেখানে মিস জিও উপস্থিত ছিল। সে তাদেরকে দেখে অনেক জেলাস ফিল করে আর মনে মনে বলে, দামি ড্রেস পরলেই কেউ দামি হয়ে যায় না। আমি খুব শীঘ্রই তোমার মুখোশ সবার সামনে খুলে দেব। তখন শিয়াও সেখানে লোভনীয় খাবার দেখে সেগুলো খেতে শুরু করে দেয় আর গুটিং তার বিজনেস পার্টনারদের সাথে কথা বলাই বিজি হয়ে যায়। আর এই সুযোগটা মির্জি কাজে লাগায়। সে একটা ড্রিঙ্কসের ড্রাগ মিশিয়ে শিয়াওয়ের কাছে নিয়ে যায় আর বলে, সেদিনের আচরণের জন্য সত্যি অনেক দুঃখিত। আমরা কি এখন সব ভুলে ভালো বন্ধু হতে পারি না? সেও ভাবে, আমি গুটিং এর সত্যিকারের ওয়াইফ নই, তাই তার সাথে দ্বন্দ্ব রেখেও আমার কোনো লাভ নেই। তো সে ফ্রেশ মনে তার সাথে ড্রিঙ্কস করে। কিন্তু মির্জি বলে, তুমি কি জানো গুটিং কাকে ভালোবাসে? সে তার ছোটবেলার বান্ধবীকে ভালোবাসে। তার বান্ধবী তার জীবনে ফিরে আসলেই সে তোমাকে ছেড়ে দেবে। সেও বলে, আমার হাজবেন্ডের অতীতে কতগুলো এক্স ছিল সেটা আমার দেখার বিষয় না। বর্তমানে আমি তার সাথে রয়েছি, তুমি কি এটা দেখতে পারছো না? এই বলে সে চলে যেতে চায়। তখন মির্জি তাকে থামানোর জন্য তার কাপড় টেনে ধরে। তখনই সে তার বুকে একটা জন্মদাগ দেখতে পায়। এতে সে অবাক হয়ে ভাবে, এই মেয়েটার বুকে এই দাগটা কিভাবে থাকতে পারে? তাহলে কি সেই গুটিংয়ের ছোটবেলার ফ্রেন্ড, যাকে সে এতদিন ধরে খুঁজছিল? সে তখন রেগে গিয়ে বলে, আমাকে ছেড়ে দাও। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে। আর তখন মির্জিয়ার লোক এসে তাকে ধরে ফেলে। মির্জি বলে, আমার সাথে গেম খেলার জন্য তুমি খুবই অনভিজ্ঞ, এবং সে তার লোককে বলে তাকে নিয়ে যাও এবং তাকে অনেক সুখ দাও, যেটা সে চায়। এরপর ওই খারাপ লোকটি শিয়াওকে অনেক টর্চার করতে থাকে। সেও বারবার বলছিল, আমাকে ছেড়ে দাও। এদিকে গুটিং জানতে পারে তার ছোটবেলার ফ্রেন্ডকে যে কিডন্যাপ করেছিল সে এই শহরেই আছে। এটা জানার পর সে তার কাছে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে পড়ে। কিন্তু তখনই অ্যাসিস্ট্যান্টের কাছে সেই সিসিটিভি ফুটেজ এসে পৌঁছায়, যেখানে দেখা যাচ্ছিল একটি লোক শিয়াওকে রুমে নিয়ে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম খুব বিপদে আছে,
গুটিং তখন তার প্রথম ভালোবাসাকে খুঁজতে না গিয়ে শিয়াওকে বাঁচাতে চলে আসে, কিন্তু তারা সেখানে এসে দেখতে পায় শিয়া উল্টো ওই খারাপ লোকটিকে শিক্ষা দিয়ে বসে আছে। গুটিং বলে, তুমি ঠিক আছো তো? শিয়াও বলে, আমি একদম ঠিক আছি। আপনি নাকি আপনার প্রথম ভালোবাসাকে খুঁজছেন, তাহলে এখানে কি করছেন? এটা শুনে গুটিং ভাবে সে এই কথা কিভাবে জানলো। শিয়াও বলে, মির্জি আমাকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু আমি চালাক ছিলাম তাই সে সেটা করতে পারেনি। সে তখন পুরো ঘটনাটা খুলে বলে সে আসলে মিস জিয়ার সাথে ড্রিঙ্কসটা পাল্টে নিয়েছিল, এই কারণেই তার কিছু হয়নি। সেও বলে, আপনার মিস জিয়ার উপর নজর রাখা উচিত। গুটিং বলে, এসব নিয়ে পরে ভাবা যাবে, এখন এসো। কিন্তু সেও তার হাত ধরে বলে, আমি তো অনেক বড় রিস্ক নিয়েছি, এর জন্য কি আমার বেতনটা আর একটু বাড়ানো হবে? এটা শুনে গুটিং বিরক্ত হয়ে বলে, তোমার মুখটা বন্ধ রাখো, এই সিরিয়াস টাইমেও কি তোমার রসিকতা করার মুড আছে? এরপর সে শিয়াওকে হ্যারাস করার লোকটিকে শাস্তি দেয়। তো নেক্সট মর্নিং গুটিং ব্রেকফাস্ট করার জন্য ওয়েট করছিল, তখন শিয়াও তার থেকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল। সে বলে, আমি এটা নিজের হাতে আপনার জন্য বানিয়েছি, প্লিজ এটা টেস্ট করুন। এটা দেখে মেয়েটা বলতে থাকে, বস তো সকালে ওয়েস্টার্ন খাবার খান। শিয়াও বলে, আমি জানি আপনি ওয়েস্টার্ন খাবার খান, কিন্তু আমি সেগুলো বানাতে পারি না, খুব শীঘ্রই শিখে নিব। তো গুটিং তার রিকোয়েস্টে খাবারটি খেতে থাকে, যেটা দেখে সে অনেক খুশি হয় আর ভাবে মনে হচ্ছে আমার কষ্ট সার্থক হয়েছে, কারণ খাবারটি কেনার জন্য আমি কুয়াশার মধ্যে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তখন গুটিংয়ের মা এসে বলে, বাহ বৌমা তোমার জন্য নিজের হাতে রান্না করেছে, আমার ছেলে এই প্রথমবার চাইনিজ খাবার খাচ্ছে, মনে হচ্ছে সে তোমাকে অনেক ভালোবাসে। এটা শুনে সেও মুচকি হাসে। গুটিং বলে, তোমাকে প্রতিদিন কষ্ট করে খাবার বানাতে হবে না, মেয়েডরা এগুলো দেখবে। শিয়াও বলে, ঠিক আছে। তখন গুটিংয়ের মা বলে, আমি শিয়াওয়ের জন্য স্পেশাল স্যুপ বানিয়ে এনেছি, এটা গর্ভধারণের জন্য খুবই উপযোগী, তাই এটা খেয়ে নাও। শিয়াওকে তখন না চাইতেও স্যুপটি খেতে হয়। আর গুটিংয়ের মা বলতে থাকে, এই স্যুপটি খুবই উপকারী জিনিস দিয়ে বানানো হয়েছে, এখানে আছে বিচ্ছু, ইঁদুরের বিষটা। এসব শুনে শিয়াও তো ঘৃণায় স্যুপটি মুখ থেকে বের করে দেয়, আর এইসব গিয়ে পড়ে গুটিংয়ের মুখে। শিয়াও তখন তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে তার মুখ পরিষ্কার করে দিতে থাকে। তখন মেয়েটি বলে, ম্যাডাম এটা তো টেবিল মোছার কাপড়। এটা শুনে গুটিং আরো বিরক্ত হয়ে যায় আর বলে, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, এই বলে সে চলে যায়। এতে শিয়াও খুবই চিন্তিত হয়ে পড়ে, সে ভাবে হয়তো তার চাকরিটা এবার থাকবে না। তখন গুটিংয়ের মা বলে, তোমার কাপড়ও তো নোংরা হয়ে গেছে, তুমি এখন আমাদের গু ফ্যামিলির মেম্বার, তাই চলো আমি তোমাকে কিছু শপিং করে দিই। তো সে তাকে শপিং মলে নিয়ে আসে এবং তাকে অনেক দামি দামি কাপড় কিনে দিতে চায়, যেটা দেখে শিয়া অনেক বিচলিত হয়ে যায়। সে ভাবে এত দামি ড্রেস নিলে হয়তো গুটিং তার স্যালারি থেকে টাকা কেটে নেবে। সে তখন গুটিংকে এসএমএস করে এসব জানায়। গুটিং বলে, আমার মা যদি তোমাকে ড্রেস কিনে দেয় তাহলে সেটা নিয়ে নাও, আর তোমার আরও টাকার দরকার হলে আমাকে জানাবে। এটা শুনে শিয়াও খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি ড্রেসগুলো নিয়ে নেয়। এরপর তারা বাসায় এসে দেখতে পায় মিস জিয়ের মা তাদের জন্য ওয়েট করছে। গুটিংয়ের মাকে দেখা মাত্রই সে বলে, মিস লিন, আপনারা এত বড় প্রতারণা কিভাবে করতে পারলেন? আমার মেয়েকে বিয়ের জন্য কথা দিয়ে এখন অন্য কাউকে নিজের পুত্রবধূ বানিয়েছেন। মিস লিন বলে, যদিও পরিবারের বড়রা এই বিয়েটা ঠিক করেছিল, কিন্তু বড় হওয়ার পর ছেলে মেয়েদের পছন্দ পাল্টাতে পারে, আর আমিও তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি। এটা শুনে মিস জিয়ের মা রেগে যায় আর বলে, তাহলে আমার মেয়ের যে এত বয়স বেড়ে গেল, এর ক্ষতিপূরণ কে দেবে? এর ক্ষতিপূরণ স্বরূপ আপনাদের 10 মিলিয়ন টাকা দিতে হবে। এটা শুনে শিয়া অনেক রেগে যায়। সে বলে, তুমি একটা লোভী মহিলা, তোমার মেয়েও ঠিক তোমার মতোই, সে আমাকে ড্রাগ দিয়ে আমার ক্ষতি করতে চেয়েছিল, এখনই তোমাদের উপর প্রতিশোধ নেওয়ার সঠিক সময়। এই বলে সে তাকে মারতে আসে, কিন্তু মিস লিন তাকে থামিয়ে দেয় এবং নিজেই মিস জিয়ের মাকে একটা থাপ্পড় মারে। তখন মিস জি এসে তার মায়ের পক্ষ নিয়ে ঝগড়া করতে থাকে। মিস জিয়ের মা তখন শিয়াওকে অশিক্ষিত আর গরিব বলে তাকে অ্যাটাক করে। তখনই সে তার বুকে ওই জন্মদাগটা দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমাদের বাড়িতে যে খিচুড়ি রান্না হচ্ছিল ওটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি বাড়ি চলো। এই বলে তারা সেখান থেকে পালিয়ে যায়। সেও তো কিছুই বুঝতে পারে না আসলে কি হলো। এদিকে মির্জি তার মাকে বলে, মা তুমি ওখান থেকে এভাবে চলে আসলে কেন? তার মা বলে, তুমি কি ওর বুকের উপর সেই জন্মদাগটি দেখতে পাওনি? এই জন্মদাগ তো আমরা আয়েশা ছংয়ের বুকে দেখেছিলাম, এর মানে
সেই আয়েশা ছং। সে যদি ফিরে আসে তাহলে সব প্রপার্টি তার হয়ে যাবে। মির্জি এতে ভয় পেয়ে যায়। তার মা বলে, তুমি চিন্তা করো না, এখনো তার কোনো স্মৃতি মনে নেই, তাই তার স্মৃতি ফিরে আসার আগেই আমরা আবারও তাকে গায়েব করে দিব। এরপর রাতে গুটিং বাসায় ফিরে এসে দেখে শিয়াও ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার পাটা কম্বলের বাহিরে আছে। সে তখন তার পাটা কম্বলের ভিতর ঢোকাতে গিয়ে তার পায়ে একটা কাটা দাগ দেখতে পায়। সে ভাবে তার পায়ে এরকম দাগ কিভাবে হলো। এরকম দাগ তো আমার ছোটবেলার ফ্রেন্ডের পায়ে ছিল, আমাকে বাঁচাতে গিয়েই তার পা কেটে গিয়েছিল। তখনই শিয়াওয়ের ঘুম ভেঙে যায়, আর সে বলতে থাকে, বস আপনি এসব কি করছেন? আপনি আমাকে যতই টাকা দেন না কেন আমি আপনার ক্লোজ হতে পারবো না, কারণ আমি ওই টাইপের মেয়ে নই। গুটিং বলে, আমি তো তোমার পায়ের কাটা দাগটা দেখছিলাম, তোমার পা কিভাবে কাটলো? শিয়াও বলে, ও আমি তো ভাবছিলাম মেয়েদের পায়ের গন্ধে মনে হয় আপনার ভালো লাগে। এই বলে সে হাসছিল। গুটিং বলে, তুমি এখনো আমার প্রশ্নের অ্যান্সার দাওনি। শিয়াও বলে, আমার মা বলেছিল যখন সে আমাকে খুঁজে পেয়েছিল তখন থেকে এই দাগটা আমার পায়ে ছিল। আমার বয়স তখন 8 বছর ছিল, আর এর আগের কোনো স্মৃতি আমার মনে নেই। হয়তো কোনো দুর্ঘটনা থেকে এটা হয়েছিল। গুটিং তখন ভাবে হয়তো এটা কোইন্সিডেন্টলি কোনো কিছু হবে। সে তো বিষয়টা সিরিয়াসলি নেয় না। এরপর গুটিং চলে গেলে সেও ভাবতে থাকে, বস তো অনেক হ্যান্ডসাম। এই ভেবে সে নিজে খুশি হচ্ছিল, আবার পরক্ষণেই ভাবে আমি এসব কেন ভাবছি। তো সে অনেক লজ্জা পায়। এরপর গুটিং এর কাছে একটা ফোন আসে এবং সে জানতে পারে তার ছোটবেলার ফ্রেন্ডকে যে কিডন্যাপ করেছিল তাকে পাওয়া গেছে। গুটিং তখন দেরি না করে তাড়াতাড়ি সেখানে ছুটে আসে। লোকটি কিছু স্বীকার করতে না চাইলে তারা তাকে অনেক মারে। লোকটি অবশেষে বলে ওই মেয়েটিকে একটা বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল এবং যে তাকে নিয়ে যাচ্ছিল সে অনেক তাড়াহুড়ো করছিল আর বলছিল তার স্মৃতি নষ্ট করে দিতে হবে, যাতে তার কিছুই মনে না থাকে। এটা শুনে গুটিং বলে, বাসটি দেখতে কেমন ছিল তোমার মনে আছে? লোকটি তখন বর্ণনা দিলে গুটিং কারো ওপর সন্দেহ করে এবং তার মনে হয় শিয়াওই কি তাহলে সেই মেয়েটা, কারণ শিয়াও ছোটবেলায় তার স্মৃতি হারিয়ে ফেলেছিল এবং তার কোনো ঘটনাই মনে নেই। এরপর অ্যাসিস্ট্যান্ট শিয়াওয়ের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে আসে এবং বলে যেহেতু তার মা তাকে 8 বছর বয়সে কুড়িয়ে পেয়েছিল এবং তার অতীতের কোনো স্মৃতি মনে নেই, তাই এটা প্রমাণ করা কঠিন হবে যে সে আপনার ছোটবেলার ফ্রেন্ড। গুটিং তখন সবকিছুর জন্য সময় নেয় এবং বলে শিয়াও আজকে ইন্টারভিউ দিতে গেছে, তার জবটা কনফার্ম করে দাও। এদিকে শিয়াও ইন্টারভিউতে রিজেক্ট হয়েছিল, কিন্তু ম্যানেজারকে যখনই কোম্পানির পক্ষ থেকে ফোন করা হয় তখনই সে শিয়াওকে জবটা দিয়ে দেয়। এতে শিয়াও অনেক খুশি হয়ে যায় এবং সে বাড়িতে এসে খুশি সেলিব্রেট করার জন্য নিজের হাতে রান্না করতে থাকে। তারপর গুটিং বাড়িতে এসে শিয়াওকে খুঁজে পাচ্ছিল না। শিয়াও তখন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ তার সামনে আসে এবং বলে, আমার চাকরি হয়ে গেছে, আর এটা সেলিব্রেট করার জন্য আমি নিজের হাতেই তোমার জন্য রান্না করছি। যদিও আমি রান্না করতে পারি না, আমার সব রেসিপি প্রায় গোল্লায় গেছে, কিন্তু আমি আশা করি তুমি কিছু মনে করবে না। এরপর তারা দুজন মিলে খাওয়া দাওয়া করে। সেও তো অনেক ড্রিঙ্কস করে ফেলে। গুটিং তখন তাকে রুমে নিয়ে আসে। সেও তখন বলতে থাকে, আমি তো আগে কখনো খেয়াল করিনি তুমি এতটা হ্যান্ডসাম, তোমাকে দেখলেই আমার নিজের ছোটবেলার ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। গুটিং বলে, তোমার ছোটবেলার ফ্রেন্ড ছিল? সেও বলে, হ্যাঁ। এই বলেই সে ঘুমিয়ে পড়ে। গুটিং বলে, প্লিজ তোমার বন্ধুর নাম বলো, কিন্তু সে আবার কোনো অ্যান্সার দেয় না। পরের দিন সকালে গুটিং এর মা সহ সবাই ব্রেকফাস্ট করছিল, তখন হঠাৎ সেখানে গুটিং এর দাদু হাজির হয়। এতে সবাই অবাক হয়ে যায়। গুটিং এর মা বলে, বাবা আপনি আসবেন এটা আমাদের আগে কেন বলেননি? মিস্টার পাই বলে, আগে বললে তো আমি এই দৃশ্য দেখতে পারতাম না। অন্য মেয়েকে বিয়ে করার কারণে মিস্টার পাই গুটিংকে অনেক কথা শোনাতে থাকে। সে বলে, আমি মিস জিয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছি, তুমি কি এখন আমার অবাধ্য হবে? গুটিং তাকে বোঝানোর চেষ্টা করে, আমি শিয়াকে অনেক পছন্দ করি এবং তার সাথেই থাকতে চাই, কিন্তু মিস্টার পাই এটা মেনে নেয় না এবং রাগ করে সেখান থেকে চলে যায়। এসব দেখে শিয়াও ভাবে গুটিং আমার জন্য অনেক কিছু করছে এবং তার মাও আমাকে অনেক আদর করে। চুক্তি শেষ হওয়ার পর এই বাড়ি থেকে যাওয়া আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এদিকে মির্জি শিয়াওয়ের জব নষ্ট করার জন্য প্ল্যান করে। সে তার অফিসে গিয়ে বলে,
তোমরা কি জানো শিয়াবের একজন সুগার ড্যাডি আছে? এটা শুনে সবাই বলাবলি করে, এজন্যই তো সে কোনো যোগ্যতা ছাড়াই এত বড় চাকরি পেয়েছে। খুব দ্রুত অফিসে এই কথাটা ছড়িয়ে পড়ে এবং ম্যানেজার তাকে ডেকে অনেক কথা শোনায়। সে বলে, তোমার কি সত্যি কোনো সুগার ড্যাডি আছে, কিংবা গু ফ্যামিলির মিস্টার পায়ের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? শিয়া বলে, মিস্টার পায়ের সাথে আমার সম্পর্ক নেই, কিন্তু মিস্টার গুটিং আমার হাজবেন্ড। এটা শোনা মাত্রই ম্যানেজার তাকে ফায়ার করার বদলে আরো উচ্চ পজিশন দিয়ে দেয়। এদিকে অ্যাসিস্ট্যান্ট কুটিংকে বলে, ম্যাডামকে নিয়ে কেউ একজন তাদের কোম্পানিতে গুজব ছড়িয়েছে যে উনি নাকি একজন রক্ষিতা এবং তার একজন বৃদ্ধ সুগার ড্যাডি আছে। এটা শুনে গুটিং বলে, চলো। অ্যাসিস্ট্যান্ট বলে, কোথায়? গুটিং বলে, কোম্পানিতে, যাতে তারা সবাই সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পারে। অন্যদিকে মির্জি এসে সবার সামনে শিয়াওকে অপমান করতে থাকে। সে বলে, তোমার মতো শরীর বিক্রি করে যে কেউ এই পজিশনে আসতে পারবে? এটা শুনে সবাই বলতে থাকে, হ্যাঁ সত্যিই তো, সে তো মাত্র কয়েকদিন জব পেয়েছে, এর মধ্যেই সে আমাদের লিডার হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? সেও তখন বুঝতে পারে না সে সবাইকে কি উত্তর দিবে। তখনই সেখানে একটা দামি গাড়ি এসে থামে। সবাই সেটা অবাক হয়ে দেখছিল। আর সেখান থেকে হঠাৎ গুটিং বেরিয়ে আসে। তাকে দেখে শিয়া অনেক খুশি হয়ে যায়। এরপর সে মিস জিয়ের কাছে এসে বলে, আমি তোমাকে অনেকবার বলেছি আমি বিবাহিত, এরপরও তুমি যদি আর শিয়াওকে বিরক্ত করার চেষ্টা করো, তাহলে আমার কাছ থেকে আর ভদ্রতা আশা করবে না। শিয়াও তখন গুটিংকে বলে, তুমি এখানে কি করছো? গুটিং বলে, আমি এখানে না আসলে তো আজকে সবাই তোমাকে এক বৃদ্ধের রক্ষিতা হিসেবে চিনত। গুটিং তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, মিস জিকে এখান থেকে বের করে দাও। মিস জি যাওয়ার আগে বলে যায় এর জন্য তোমাকে মূল্য দিতে হবে। তো এরপর সে বাসে গিয়ে তার মাকে সবকিছু খুলে বলে। আর এটাও বলে, শিয়াও যদি আয়েশা ছং হয়, তাহলে তো সে আমাদের উপর প্রতিশোধ নেবে, কারণ তুমি তার মায়ের কোম্পানি কেড়ে নিয়েছিলে এবং তার মাকে মেরে ফেলেছিলে। মিসেস জি বলে, তুমি চিন্তা করো না, আমার একটা প্ল্যান আছে। সে তখন তার কানে কানে কিছু একটা বলে। এরপর কিছু লোক এসে শিয়াওকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাকে একটা অন্ধকার গুদামে আটকে রাখা হয়েছিল। একটু পর সেখানে মিস জি আসে। তাকে দেখে শিয়াও অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে এখানে কেন এনেছো? মির্জি বলে, হ্যাঁ আমি তো পাগল সেদিনই হয়ে গেছি যেদিন গুটিং তোমাকে বিয়ে করেছে। গুটিং তোমার এই সুন্দর চেহারাটা অনেক পছন্দ করে, তাই না? তাহলে এসো প্রথমে এটাই নষ্ট করে দেই। সে তখন তাকে এটা না করার জন্য অনুরোধ করতে থাকে। এদিকে সে একটা কাচের টুকরো দিয়ে তার হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল। মির্জি যখনই তাকে আঘাত করতে যাবে সে বলে, থামো, আমি গুটিং এর ব্যাপারে একটা সিক্রেট তোমাকে বলবো। মির্জি তখন থেমে যায় আর বলে, কিসের সিক্রেট বলো। সেও তখন তাড়াতাড়ি হাতের বাঁধন খুলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু তখনই তার লোকজন এসে তাকে ঘিরে ধরে। অন্যদিকে শিয়াওয়ের লোকেশন ট্র্যাক করে গুটিন সেখানে পৌঁছে যায়। সে সেই শিয়াও বলে ডাক দিতেই শিয়াও তার কাছে চলে আসে এবং তখনই মির্জির লোকেরা গুটিং এর সাথে ফাইট করতে শুরু করে দেয়। কিন্তু গুটিং সবাইকে হারিয়ে দেয়। তখন মির্জি রেগে গিয়ে গুটিংকে আঘাত করতে আসে। আর গুটিংকে বাঁচাতে গিয়ে শিয়াও নিজেই আঘাত পায়। এতে সে অজ্ঞান হয়ে যায়। গুটিং তখন তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যায়। সে তার জন্য অনেক চিন্তিত ছিল। একটু পরে অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, বস চিন্তা করবেন না, ডক্টর বলেছে আপনার ওয়াইফ ঠিক আছে। এরপর গুটিং তার কেবিনে আসে এবং তাকে হাত ধরে সাপোর্ট দিতে থাকে। তখন শিয়াও একটা স্বপ্ন দেখছিল, যেখানে তার মা তাকে মিস জিয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল আর বলছিল, মিস জিয়ের বাবা তোমার বাবাকে বাঁচাতে গিয়ে মারা গেছেন, এজন্য তারা এখন থেকে এখানেই থাকবেন, সে তোমার বোনের মতো। এর কিছুদিন পর মিস জিয়ের মা এসে তাকে বলে, তোমার মা মারা গেছেন, তাই এখন থেকে আমি তোমার মা। এরপর সে শিয়াওকে একটা গুন্ডার হাতে তুলে দেয় এবং তাকে অনেক দূরে নিয়ে যেতে বলে, যাতে সে কখনো এখানে আর ফিরে আসতে না পারে। শিয়া তখন অচেতন অবস্থায় মা বলে ডাকতে থাকে। এরপর তার জ্ঞান ফিরে আসে। তার অতীতের স্মৃতি ফিরে এসেছে কিনা গুটিং এটা চেক করার জন্য বলে, তুমি কে? শিয়াও বলে, আমি আয়েশা ছং। গুটিং বলে, তাহলে আমি কে? শিয়াও বলে, তুমি আমার হাজবেন্ড এবং বস। গুটিং বলে, তুমি মা বলে ডাকছিলে কেন? তোমার মা কোথায়? শিয়াও বলে, আমার মাকে মিসেস জি মেরে ফেলেছে। গুটিং কনফিউজড হয়ে বলে, সে এমনটা কেন করবে? শিয়াও বলে, কারণ সে আমাকে দেখতে পারতো না, আর আমি থাকলে সে আমার মায়ের সম্পত্তি দখল করতে পারতো না। গুটিং তাকে জিজ্ঞেস করে, তোমার কি ছোটবেলার কোনো ফ্রেন্ডের কথা মনে আছে? শিয়াও বলে, হ্যাঁ, আমি তাকে কথা দিয়েছিলাম আমি তার কাছে ফিরে আসব।
এবং তাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে যাব। গুটিং বলে, তাহলে তুমি আর কেন ফিরে এলে না? শিয়াও বলে, আমাকে কিডন্যাপ করা হয়েছিল। তখন আমি পালাতে গিয়ে একটা গভীর গর্তে পড়ে যাই এবং আমার মাথায় আঘাত পাই। এরপর থেকেই আমার আর কিছুই মনে নেই। গুটিং ভাবে এর মানে সে আমাকে কথা দিয়ে কথা রাখতে চেয়েছিল কিন্তু পারেনি। আমি আজ অনেক খুশি যে তোমাকে আবারও ফিরে পেয়েছি। সেও তাকে আনমনা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। গুটিং বলে, কিছু না। সেও বলে, আমি আমার কোনো বেতন নিব না, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? গুটিং বলে, কি হেল্প? সেও বলে, আমি জি পরিবারকে আবারও ফিরিয়ে আনতে চাই। গুটিং বলে, ঠিক আছে। সেও বলে, তুমি একবারও জিজ্ঞাসা করলে না যে কেন? গুটিং বলে, তুমি যেদিন আমাকে বলতে প্রস্তুত থাকবে আমি সেদিনই শুনবো। এমনকি কোনোদিন যদি নাও বলো তাতেও আমার কোনো অসুবিধা নেই। সেও এতে খুশি হয়ে বলে, তুমি আমাকে কেন এত কেয়ার করো? গুটিং বলে, কারণ তুমি আমার ওয়াইফ। সেও বলে, আমি তো তোমার ভাড়া করা ওয়াইফ। গুটিং বলে, ভাড়া করা হলেও তো আমরা লিগালি ম্যারিড। এর পরের সিনে শিয়াওয়ের ম্যানেজার সবাইকে বলে, জি কোম্পানি খুব শীঘ্রই শুনকো নামের একটা প্রোডাক্ট পাবলিশ করতে যাচ্ছে। আমাদের পণ্য তাদের থেকে বেশি ফেমাস করার জন্য আমরা জানপ্রাণ দিয়ে লড়াই করব। ম্যানেজার তখন এই প্রজেক্টের দায়িত্ব শিয়াওকে দেয়। এতে শিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর শিয়াও জি কোম্পানির সামনে গিয়ে দাঁড়ায় এবং তার জীবনের লড়াইয়ের কথা মনে করতে থাকে এবং এটাও মনে করে যে গুটিং কিভাবে তাকে এ পর্যন্ত আসতে হেল্প করেছে। সেভাবে ছোটবেলায় আমি খারাপ দেখতে ছিলাম, তাই সবাই বলতো আমি জি পরিবারের মেয়ে নই। আর এটা প্রমাণ করার জন্য আমার মা প্রাইভেট ল্যাবে আমার ডিএনএ সংরক্ষিত করে রেখেছে। আমি যদি এই ডিএনএটা পেয়ে যাই তাহলে প্রমাণ করতে পারবো যে আমি জি ফ্যামিলির আসল মেয়ে। এদিকে মির্জি এবং তার মা তাদের নতুন প্রোডাক্টের ব্যাপারে প্রেস কনফারেন্স করছিল। তখনই সেখানে হাজির হয় শিয়াও এবং তাদের নতুন প্রোডাক্ট নিয়ে এমন সব কথা বলতে থাকে যেটা মির্জি এবং তার মা জানতো না। এসব শুনে সাংবাদিক কনফিউজড হয়ে তাকে বলে, আপনি এই প্রোডাক্টের ব্যাপারে এত কিছু কিভাবে জানলেন? সেও বলে, এই প্রোডাক্টের প্ল্যান আমার মা অনেক আগেই করেছিল, যেটার ফাইলও আমার কাছে রয়েছে। আর আমি হলাম জি পরিবারের আসল মেয়ে আয়েশা ছং। সাংবাদিক বলে, হ্যাঁ আমরা এটা শুনেছিলাম যে জি পরিবারের মেয়ে হারিয়ে গেছে। তারপর থেকেই মিসেস জি এই কোম্পানিটা পরিচালনা করছেন। মিসেস জি তখন বলে সে মিথ্যা বলছে। যে কেউ এসে এই পরিবারের মেয়ে দাবি করলেই তো হয়ে যাবে না, এর জন্য প্রমাণ থাকা লাগবে। সেও বলে, আমার মা প্রাইভেট ল্যাবরেটরিতে আমার ডিএনএ সংরক্ষিত করে রেখেছে, ওটা চেক করলেই সবাই প্রমাণ পেয়ে যাবে। মিসেস জি তখন মনে মনে বলে, ওই ডিএনএ তো আমি অনেক আগেই পরিবর্তন করে রেখেছি, এতে কখনোই কিছু প্রমাণ হবে না। তখনই সেখানে এন্ট্রি নেয় গুটিং। এরপর ডিএনএ টেস্ট করা হয় এবং ডক্টর বলে ডিএনএ মিলে গেছে, শিয়াওই জি পরিবারের আসল মেয়ে। এটা শুনে মিসেস জি অবাক হয়ে যায়। সে বলে, এটা কিভাবে হতে পারে? আমি তো ওই ডিএনএ অনেক আগেই অদল বদল করে দিয়েছিলাম। সেও বলে, আপনি যেটা পরিবর্তন করেছিলেন ওটা নকল ছিল, কারণ আমার মা অনেক আগেই এই প্ল্যান করে রেখেছিল যাতে কেউ আমার ডিএনএ চুরি করতে না পারে। এটা শুনে মিসেস জি অনেক রেগে যায় এবং তাকে আঘাত করার জন্য ছুটে আসে। তখন গুটিং তাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়ে যায়। সেও তখন অনেক কান্না করতে থাকে আর গুটিং বলে, আগেরবার তুমি আমার জীবন বাঁচিয়েছিলে আর এবার আমার পালা। এরপর আমরা তাকে হসপিটালে দেখতে পাই। ডক্টর বলে সে এখন পুরোপুরি বিপদমুক্ত, কিন্তু অনেক ব্লিডিং হওয়ায় সে দীর্ঘদিন কোমায় থাকতে পারে। এটা শুনে শিয়াও অনেক ভেঙে পড়ে। সে গুটিং এর হাত ধরে বলে, আমি জানি না কখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি সবসময়ই তোমার আসার অপেক্ষায় থাকতাম। সে তখন তাদের সুন্দর মুহূর্তের কথা ভাবতে থাকে। সেও বলে, আমি আমার সব বেতন ছেড়ে দেব, এমনকি বোনাসও নিব না, প্লিজ তুমি চোখ খোলো। গুটিন তখন সত্যিই তার চোখ খোলে আর বলে, তুমি কি সত্যি এটা বলেছ? কোনো বেতন নিবে না? তুমি এতক্ষণ যা বলেছ আমি সব শুনেছি। সেও তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু গুটিং তাকে নিজের কাছে নিয়ে আসে। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট ভেতরে চলে আসে। সে বলে, বস আপনার জ্ঞান ফিরে এসেছে, আমি তো আপনাকে নিয়ে কতটা চিন্তিত ছিলাম তা আপনি জানতেন না। গুটিং বলে, তুমি আর আসার সময় পেলে না। এরপর তারা বাড়িতে ফিরে আসে। এখানে তারা নিজেদের মধ্যে অনেক খুনসুটি করছিল। সেও বলে, আজ আমি নিজের হাতে তোমার জন্য রান্না করব।
করব। গুটিং বলে, তুমি কি আবারও রান্নাঘরে বিস্ফোরণ ঘটাতে চাও? কারণ তোমার রান্নার যে অবস্থা, অবশ্যই এটাই হবে। গুটিং বলে, আমি তোমার ওয়াইফ, আমি তোমাকে যা রান্না করে দিব তোমাকে তাই খেতে হবে। বলো তুমি কি খেতে চাও? গুটিং তখন বলে এটা। এই বলে সে তাকে কিস করতে শুরু করে। এইভাবে এই সুন্দর গল্পটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের সকলের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো ড্রামা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।